নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কেন্দ্রে যারা ক্ষমতায় এসেছে সেই বিজেপি এবং এনডিএ জোট দেশের 46% মানুষের সমর্থন পেয়েছে। ইন্ডিয়া জোট দেশের 51% মানুষের সমর্থন পেয়েছে। কিন্তু ইলেকশন কমিশন টাকার জোরে বিজেপি শরিক টরিকদের নিয়ে সরকার করেছে। ওরা যদি সংবিধানকে আঘাত করার চেষ্টা করে, ধর্মীয় বিভাজনের চেষ্টা করে, আমরা সর্বশক্তি দিয়ে রুখব। একটা সরকার ক্ষমতাসীন হয়েছে, আশা করব সেই সরকার সুশাসন দেবে। 5 বছর তারা দেশের মানুষের কল্যাণের দিকে লক্ষ্য রাখবে। কিন্তু যদি সংবিধানকে আঘাত করার চেষ্টা করে, যদি ধর্মীয় বিভাজন করার চেষ্টা করে, দাঙ্গা লাগাবার চেষ্টা করে, সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করবে। আমরা ছেড়ে কথা বলবো না। কিন্তু যদি দেখি যে দেশের মানুষের কল্যাণের জন্য কিছু পদক্ষেপ নিচ্ছে, যদি দেখি পরিকাঠামো ক্ষেত্রে তারা অনেক সদর্থক ভূমিকা নিচ্ছে, তখন দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে প্রয়োজনে আমরা সরকারকে সমর্থন করব। আমি কল্পনায় ভাবছিলাম এই রকম যদি একটা বিবৃতি দিতেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো অন্তত তাকে স্বাগত জানাতাম। কারণ নির্বাচন মিটে গেছে, কেন্দ্রে একটা সরকার হয়েছে, সেই সরকারের প্রধান চালিকা শক্তি বিজেপি, তারা 240টা আসন পেয়েছে। 2019-এর থেকে তাদের আসন 63টা কম হলেও এনডিএ 293 আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সরকার আশা করব 5 বছর টিকবে এবং না টেকার কোনো কারণ নেই। যদি প্রথম ইউপিএ সরকারের প্রধান চালিকা শক্তি কংগ্রেস পায় মাত্র 144টি আসন, দ্বিতীয় ইউপিএ সরকারে কংগ্রেস পেয়েছিল 205টি আসন, 1999-তে অটলজির এনডিএ সরকার 18 দলে, তাদের বিজেপি ছিল 182টা আসন, দিব্যি কেটেছিল সরকার। তাহলে 240টা আসন নিয়ে বিজেপি, যার নেতৃত্বে এই সরকার চলছে, তৃতীয় এনডিএ সরকার, তার 5 বছরের মেয়াদ কেন কাটাতে পারবে না? কেন অস্থিরতা তৈরির চেষ্টাও বা করা হচ্ছে? আর ইন্ডিয়া জোট 234টা আসন পেয়েছে, ঠিক আছে, তার মধ্যে কংগ্রেস আছে 99, সমাজবাদী পার্টি আছে বোধহয় 37 না 35, তৃণমূল 29, ডিএমকে 22, শরদ পাওয়ার 7, উদ্ধব শিবসেনা 8, এইসব আছে, অনেক ছোটোখাটো দল আছে, আরজেডি ইত্যাদি ইত্যাদি। এরা সবাই একসঙ্গে খুব সুন্দরভাবে সরকার চালাতে পারবে। প্রধান একটা অ্যাঙ্কার পলিটিক্যাল ফোর্স দরকার, সেটা ইন্ডিয়া জোটের কংগ্রেস, সে 3 অঙ্কে পৌঁছতে পারেনি। 14 সালে 44, 19 সালে 52 আর 24 সালে 99। 44 যোগ 52 যোগ 99 করুন, তাও 240, মানে বিজেপি এবারে যে প্রাপ্ত আসন তার থেকে কম। তারা সরকার করলে সেই সরকার স্থায়ী হবে, সর্বরোগ বিশল্যকরণী হবে, দেশের 130 কোটি মানুষের চোখের জল মুছিয়ে দেবে। আর তৃতীয় এনডিএ সরকার, যার প্রধান চালিকা শক্তি বিজেপি, এককভাবে 240টা আসন পেয়েছে, সেই সরকার নাকি পড়ে যাবে, এরকম ভবিষ্যৎবাণী মাননীয়া করছেন। আসলে ভোট ব্যাংক সর্বস্ব রাজনীতি। বাজেট পেশের পর তেরে গাল পেরেছেন, অন্ধকারের বাজেট,
শরিকদের তুষ্ট করার বাজেট, বাংলাকে বঞ্চনা করা হয়েছে ইত্যাদি নানা কথা বলেছেন। দুই শরিক, জেডিইউ সাংসদ সংখ্যা 12, টিডিপি সাংসদ সংখ্যা 28, 16 + 12 28, তৃণমূলের 29। আমি এই সংখ্যাটা বললাম তার কারণ আছে। তাহলে 4টে এক্সপ্রেসওয়ে, পূর্ণিয়া পাটনা, নর্থ বিহার সাউথ বিহারকে যোগ করা, এরকম 4টে এক্সপ্রেসওয়ে, বক্সারে গঙ্গা নদীর উপরে ব্রিজ, নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজ, স্পোর্টস হাব, গয়াকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট সার্কিট, এই মিলিয়ে প্রায় 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে বিহারের জন্য। অন্ধ্রপ্রদেশে নতুন রাজধানী হবে অমরাবতী, যার আয়তন নিউ টাউনের দ্বিগুণ। সেখানে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাছাড়া সেচ প্রকল্প থেকে শুরু করে পরিকাঠামো, আরও নানাবিধ প্রকল্প। এই বছরে 15,000, 5 বছর ধরে ধরুন হয়তো 75,000, 1 লক্ষ কোটি টাকা অন্ধ্রপ্রদেশের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। একে বলে পাউন্ড অফ ফ্লেশ এক্সট্র্যাক্ট করা। চন্দ্রবাবু নাইডু হার্ড বার্গেনার, অটলজির সময়তেও তাই করেছিলেন। এবার যেহেতু বিজেপি এককভাবে ম্যাজিক ফিগার পায়নি, তাই টিডিপি জেডিইউকে সঙ্গে নিয়ে চলা তার বাধ্যবাধকতা, যেটা আমরা বুঝি। তাই বিহার এবং অন্ধ্রপ্রদেশের প্রতি উপরহস্ত হয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আচ্ছা, আমাদের তো 29, মানে তৃণমূলের তো 29 জন সাংসদ আছে। আমি প্রতিবেদন শুরু করেছিলাম যে কাল্পনিক স্টেটমেন্টটা দিয়ে, যে সাম্প্রদায়িক বিভাজন করলে, ধর্মীয় বিভাজন করলে, সংবিধানের উপর আঘাত আনার চেষ্টা যদি করে বিজেপির নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকার, তৃণমূল কংগ্রেস টুথ অ্যান্ড নেল তার অপোজ করবে। কিন্তু পরিকাঠামোর ক্ষেত্রে উন্নয়নের জন্য তারা যদি কোনো পদক্ষেপ নেয়, যদি কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেয়, তাহলে সেই সরকারকে তারা সমর্থন করবেন, প্রয়োজনে ইস্যু বেশ সমর্থন করবেন। এটা যদি বলতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তিনি ওই বাংলা বঞ্চিত এই শব্দবন্ধ আর ব্যবহার করার সুযোগ পেতেন না। তাতে হয়তো তার রাজনীতির অসুবিধা হতো, প্রায় 11 কোটি বঙ্গবাসী উপকৃত হতো। কারণ বিহার, অন্ধ্র যে কেন্দ্রীয় সহায়তা পাচ্ছে, পশ্চিমবঙ্গ পেত, বরঞ্চ বেশি পেত, কিন্তু আমরা সেটা হতে দিইনি ভোট ব্যাংক সর্বস্ব রাজনীতি করার জন্য। অন্ধ্রপ্রদেশেও 4% মুসলিম সংরক্ষণের কথা টিডিপি তার নির্বাচনী ইস্তাহারে বলেছে, বিজেপি টু শব্দটি করেনি। যে অন্ধ্রপ্রদেশে কি সংখ্যালঘুরা নেই? বিহারে কি সংখ্যালঘুরা নেই? কিন্তু রাজ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সেখানকার দলগুলো দর কষাকষি করেছে। টিডিপি যদি আজকে একটা স্পিকার পেত আর একটা অন্য মন্ত্রক পেত, তার বদলে অন্ধ্রপ্রদেশের পুনর্গঠনের জন্য যে সহায়তা কেন্দ্রীয় সরকার এবার দিল, সেই সহায়তা যদি কাটছাট হতো, টিডিপির কোনো লাভ হতো না। একই কথা প্রযোজ্য জেডিইউ এর ক্ষেত্রে, কারণ 2025 ডিসেম্বরে বিহারে ভোট, সেখানে বিজেপি জেডিইউ একসঙ্গে লড়বে। তাহলে আমরা শুধু ভোট ব্যাংকের স্বার্থে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই যে সরকারে, সেই সরকারের কাছ থেকে কিচ্ছু আদায় করতে পারলাম না, কানাকড়ি আদায় করতে পারলাম না। কিন্তু হ্যাঁ, মমতা বলছেন কানাকড়ি আদায় করতে পারলাম না, কিন্তু বাজেট যদি আপনি খুঁটিয়ে দেখেন, পশ্চিমবঙ্গকে আপনি কিভাবে বঞ্চিত বলেন। এয়ারপোর্ট টু নিউ গড়িয়া মেট্রো রেল তৈরির কাজ চলছে, অনেকটা এগিয়ে গেছে সেই কাজ, চোখে দেখা যায়। তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 2000 কোটি টাকা। জোকা বিবিধিবাগ মেট্রো অনেকটা কাজ এগিয়েছে, তার জন্যও বরাদ্দ হয়েছে 2 বছরে, গত বাজেটে এ বাজেটে মিলিয়ে 2000 কোটি টাকা। মেট্রো রেল কর্পোরেশনের জন্য 906 কোটি টাকা।
অমৃতসর কলকাতা ফ্রেট করিডোর, এই যে পূর্বোদয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্ধ্র, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের কথা বলেছেন। পশ্চিমবঙ্গ তা বলেছেন, ফ্রেট করিডোরে উপকার কি পশ্চিমবঙ্গ পাবে না? প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে এমন কি প্রকল্প চলছে যেই প্রকল্পে কেন্দ্র অর্থ সাহায্য করতে পারে? তাজপুরের গভীর সমুদ্র বন্দর বিষবাও জলে, আদানিরা চলে গেছেন, শুনছি জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার সেখানে নাকি আগ্রহ দেখাচ্ছে। কবে দরপত্র আবার নতুন করে জানানো হবে, গ্লোবাল টেন্ডার ফ্লোট হবে জানি না। দেউচা পাচামি নিয়ে একটা শব্দ শোনেন এখন? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দ্বিতীয়টা বিমানবন্দর কলকাতার কাছে করার পরিকল্পনা বিমানবন্দর নিয়েছিল, রাজ্য বলেছে জমি দিতে পারবো না। 34 নম্বর জাতীয় সড়ক বারাসাত থেকে ধরুন রানাঘাট পর্যন্ত আপনি সম্প্রসারণ করতে পারবেন না। সম্প্রসারণ করার জন্য জমি দরকার, সেই জমি জট কাটছে না। তাহলে আমার এক্সিস্টিং কোন প্রকল্প আছে যে প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ দরকার? কোন ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প রাজ্যে হচ্ছে বলুন তো? মুম্বাইতে 65,000 কোটি টাকা দিয়ে ভারতবর্ষের সর্ববৃহৎ বন্দর তৈরি হচ্ছে, সমুদ্র বন্দর। এবারের বাজেটে কি মহারাষ্ট্র, হরিয়ানা ইত্যাদি রাজ্যের কোনো স্পেশাল মেনশন শুনেছেন? সেখানে তো ভোট। তাই সবকিছুই যদি আপনি ভোটের প্রিজমে দেখেন তাহলে আপনাকে বলতেই হবে বাংলা বঞ্চিত। কিন্তু এই অভিযোগ আপনি তোলবার সুযোগ পেলেন আপনার ভোট ব্যাংকের রাজনীতির জন্য। যদি ভোট ব্যাংকের রাজনীতিটা দূরে সরিয়ে রেখে 11 কোটি বঙ্গবাসীর উন্নতির কথা ভাবতেন, তাদের স্বার্থের কথা ভাবতেন, তা আপনার 29 জন সাংসদ আছে, সেই 29 জন সাংসদকে সামনে রেখে কেন্দ্রের সরকারের সঙ্গে হার্ড বার্গেন করতে পারতেন রাজ্যের জন্য। পরিকল্পনা দিতেন, বলতেন এটা আমাকে করে দিতেই হবে। একবারও আপনি বাজেটের আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন? চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী 4 জনের সঙ্গে দেখা করলেন। নীতিশ কুমার দেখা করলেন। অর্থাৎ রাজ্যের স্বার্থটাকে বুঝে নিতে হবে। 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। সমর্থন করছি, সমর্থনের বিনিময়ে কেন্দ্রীয় সরকারকে 2 হাত উপর করে রাজ্যের উন্নতির জন্য দিতে হবে। হ্যাঁ, দিয়েছে কেন্দ্র। নীতিশ খুশি, চন্দ্রবাবু খুশি। আর আপনি রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একবারও দেখা করলেন না কেন্দ্রীয় সরকারের কোনো শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে। এত আপনার ইগো। শুধু ভোট ব্যাংক, শুধু ভোট। আবার বলেছেন না ভোটের ময়দানে দেখা হবে, ওই ভোটটুকু আপনি খুব ভালো বোঝেন। বাংলা সেই 77 সাল থেকে কেন্দ্রীয় বঞ্চনার ভাঙা রেকর্ড শুনছে। 2004 সালে প্রথম ইউপিএতে বামেরা 61টা সাংসদ ছিল। বুদ্ধবাবু বলেছিলেন উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। 1 টাকা সরকারি বিনিয়োগ তার এখানে আনতে পারেননি। অশোক মিত্র প্রাক্তন অর্থমন্ত্রী অনেকদিন ডাকে না ফেলা চিঠি বলে একটা ছোট্ট চটি বইতে প্রশ্ন তুলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ কেন রাজ্যে আনতে পারলেন না বামপন্থীরা যখন প্রথম ইউপিএর তারা প্রাণ ভোমরা। সঙ্গত প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ইউপিএ রেলমন্ত্রী হলেন, আরো 2 জন ক্যাবিনেট মন্ত্রী হতে পারতেন, মমতা দিলেন না, বাকিদের হাফ প্যান্ট মন্ত্রী করে রাখলেন। তিনি 2011 রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, তারপর কিছুদিন দীনেশ ত্রিবেদী, তারপরে মুকুল রায় রেলমন্ত্রী হলেন, তারপর তো আপনি ছেড়ে চুড়ে বেরিয়ে এলেন, ঝগড়া শুরু করে দিলেন, তারপরে তো ইউপিএ চলেই গেল, তারপরে তো 2014 থেকে এখনো পর্যন্ত মোদী সরকার। তাহলে কতদিন এই বঞ্চনার ফাটা রেকর্ড আমাদের শুনতে হবে? সুযোগের সদ্ব্যবহার আমরা করতে পারলাম না, দুর্ভাগ্যের বিষয়। এবারও সুবর্ণ সুযোগ ছিল, ভোট হয়ে গেছে, যা তখন বাক্যবান একে অন্যকে বিঁধেছেন সব হয়ে গেছে।
এবার সরকার হয়েছে, সেই সরকারের কাছ থেকে আদায় করি। মুখ্যমন্ত্রী যেতে পারতেন না বাজেটের আগে তার দাবি সনদ নিয়ে? কি আপনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেই আপনার ভোট ব্যাংক চটে যাবে? তাহলে ভোট ব্যাংকে কোন পর্যায়ে আপনারা বুঝিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করলেই তারা অসন্তুষ্ট হবে? কিভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে? সব রাজ্যেই সংখ্যালঘুরা কম বেশি আছে, কিন্তু কোনো দলকে এইভাবে খুল্লা তোষণ করতে দেখিনি। বিহারে নেই সংখ্যালঘুরা, অন্ধ্রপ্রদেশে নেই, উত্তরপ্রদেশে নেই, আসামে নেই, মধ্যপ্রদেশে নেই, সব জায়গায় আছে। এই তোষণ, মাত্রাতিরিক্ত তোষণ, তার খেসারত দিতে হচ্ছে 11 কোটি বঙ্গবাসীকে। আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন, দিনরাত কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতাদের গালমন্দ করবেন, আর আপনি আশা করবেন আপনাকে উদার হয়ে সব কেন্দ্রীয় প্রকল্প দেবে, টাকা পয়সা দেবে, আর ক্যাশ কম্পোনেন্ট কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারের জন্য দেবে না। তার কারণ তাদের ধারণা র্যাম্প্যান্ট করাপশন হয়। তাই অনগোয়িং যে প্রকল্পগুলো, যেগুলো প্রায় শেষ হওয়ার মুখে, সেখানে বরাদ্দ হয়েছে। অমৃতসর কলকাতা ফ্রেট করিডোর রাজ্যের উপকার হবে। যে যে এক্সিস্টিং কেন্দ্রীয় প্রকল্প চলছে তার জন্য কিন্তু যা আগেও ছিল এখনো হবে, তা বরাদ্দ থাকবে। কিন্তু ওই তো টাকা পেলে হিসাবটা দিতে হবে। সিএজি অভিযোগ তুলেছিল 25 লক্ষ ভুয়ো বিল দিয়ে টাকা তোলা হয়েছে। যারা কবারে বেলতলায় যায়, বারবার তো যাবে না। আমাদের রাজ্যের মানুষও দেখি সব জেনে শুনেও হয়তো কিছুই বোঝেন না, বা এটাকেই নিয়তি বলে মেনে নিয়েছেন। বিহার এগিয়ে যাবে, অন্ধ্র এগিয়ে যাবে, উড়িষ্যা এগিয়ে যাবে, আসাম এগিয়ে যাবে, আমরা পিছনের দিকে হাঁটবো, পিছনের দিকে হাঁটবো, পিছনের দিকে হাঁটবো। এই যে অমরাবতী তৈরি হবে, দেখবেন এখান থেকে পরিযায়ী শ্রমিকেরা যাবে। বিহারে পরিকাঠামো নির্মাণের কাজ হবে, দেখবেন এখান থেকে পরিযায়ী শ্রমিকরা যাবে। বিহারে ওই প্রাইমারি স্কুলে পরীক্ষার জন্য পাটনা স্টেশনে বাংলার ছেলেমেয়েরা রাত কাটিয়েছে, এসব ছবি আমরা দেখেছি। তাও বঙ্গবাসীরও ঘুম ভাঙে না, একটা বড় অংশের ভাঙে না, কিছু অংশের ভাঙে। আর শাসক ওই কেন্দ্রীয় বঞ্চনা, অনুদান দিয়ে ভাবছে যে এভাবেই এমনি করেই যাই, যদি দিন যাক না। বাঙালি যদি না বোঝে, রাজ্যের মানুষ যদি না বোঝে, আমরা পিছিয়ে পিছিয়ে এমন জায়গায় চলে যাব যখন সমগ্র রাজ্যটা হয়তো বৃদ্ধাবাসে পরিণত হবে। আর কর্মক্ষম ছেলেমেয়েরা সামান্য একটা সুযোগ পেলেই বাবা মা পরিবার পরিজন ঘর ছেড়ে বাইরে গিয়ে থাকবে। মনের কষ্টে, মনের দুঃখে নিকটাত্মীয় পরিজন বাবা মাকে এই বাংলায় ফেলে রেখে রুটি রুজির জন্য তারা বাইরে থাকতে বাধ্য হবে। এই বোধটাই বাঙালির নেই যে এই প্রবণতাকে কিভাবে রোখা যায়। একটা কথা বলে শেষ করি, আমাদের এই সরকারের ভিশনটা কি, তাহলেই বুঝতে পারবেন। খুব তথ্য প্রযুক্তি কথা বলা হয়, তো তথ্য প্রযুক্তি বরাদ্দ রাজ্য বাজেটে 200 কোটি টাকার একটু বেশি, আর সংখ্যালঘু উন্নয়ন আর মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ 5000 কোটি টাকার বেশি। তাহলেই বুঝতে পারবেন যে এই সরকারের অগ্রাধিকারের তালিকায় কোনটা। তার থেকেই বোঝা যায় এই সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দর্শনটা ঠিক কি। समझदारों के लिए इशारा ही काफी होता है।